হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা হিডেন লাভের পরবর্তী অংশের এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। তবে যারা প্রথম পার্টটি দেখেননি তারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে প্রথম পার্টটা দেখে নিতে পারেন, না হলে এই ভিডিওটা সম্পূর্ণটাই মাথার উপর দিয়ে যাবে। যাই হোক, গত পর্বে আমরা দেখেছিলাম জাওশু সবাইকে হেল্প করে দেখে সাংজির মন খারাপ হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় রু তার কাছে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে শপিং এ যাবে? সাংজি তাতে রাজি হয়, আর এটা ভেবেও খুশি হয় রু এখন তার উপর আর রেগে নেই। এরপর রাস্তায় বসে রু তাকে বারবার জিজ্ঞেস করে, তুমি কি টাকা নিয়ে এসেছো? সাংজি বলে, হ্যাঁ আমি টাকা নিয়ে এসেছি। কিন্তু তখনই দেখা যায় কিছু মেয়েরা তাদের পথ আটকে দেয় আর তাদের জিজ্ঞেস করে, তোমরা কি টাকা নিয়ে এসেছো? রু তখন বলে, না না, আমার কাছে টাকা নেই, তবে আমার বন্ধুর কাছে টাকা আছে। তাই তারা সবাই রুকে সেরে সাংজিকে ধরে আর বলে, এরপর থেকে বেশি করে টাকা নিয়ে আসবি। এরপর তারা চলে যায়। এইদিকে রুয়ের এরকম পোল্টে নেয়ার কাহিনী দেখে সাংজির কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়, তাই সে রাগ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় জাওশু তাকে খুঁজতে খুঁজতে এখানে আসে আর তাকে দেখেই বুঝে যায় সে হয়তো কোনো বিপদে পড়েছে। জাওশু তখন সাংজিকে জড়িয়ে ধরে, এরপর তাকে সবকিছু খুলে বলে। সাংজির মন খারাপ দেখে জাওশু তাকে সুন্দর একটা রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছে দেয়, যার ফলে তার মন অনেক ভালো হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় সাংজি যখন স্কুলে যায় তখন তার ভাই ইয়ান দলবল নিয়ে হাজির হয়েছে। মানে গতকালকে যারা তাকে রেক দিয়েছে তারা তাদেরকে উত্তম মাধ্যম দিতে চায়, তাই তারা সাংজিকে ওখানে রেখেই সেই গলিতে ঢুকে পড়ে। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় মেয়েগুলো সুকটান দুকটান দেয়ায় ব্যস্ত। এরপর ইয়ান তাদেরকে বলে, কালকে তোমরা ভুল করে হয়তো আমার বোনকে রেক দিয়ে ফেলেছো, নেক্সট টাইমে এমন যেন আর না হয়। আর হ্যাঁ, শুধু আমার বোন না, অন্য কারো বোনের সাথেই যেন এমনটা না ঘটে। কিন্তু মেয়েগুলো এগুলো গায়েই মাখে না, তাই জাওশু একটু ফর্মে আসে আর মেয়েগুলো এবার চুপসে যায়। এরপর দেখা যায় তারা সাংজির সেই পার্স তাকে উদ্ধার করে দেয়। এইদিকে রুয়ের এরকম কুকীর্তির কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এইদিকে যাওয়ার সময় সে নিজের ভুল বুঝতে পেরে সাংজির কাছে ক্ষমা চায়। এরপর কেটে যায় অনেক দিন। একই সাথে তাদের পরীক্ষাও চলে আসে। পরীক্ষায় সাংজি সবগুলো সাবজেক্টে ছক্কা মেরে দিয়েছে, শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট বাদে। তাই তার বাবা তাকে বলে, তোমার জন্য এবার নতুন টিচার আনা হবে। কিন্তু দেখা যায় এই নতুন টিচার আর কেউ না, এ হচ্ছে ইয়ান। এইদিকে পড়ানোর সময় এক প্রশ্ন বারবার করায় স্যারের মাথা গরম হয়ে যায়, তাই দুই ভাই বোনের ভিতর পিটাপিটি লেগে যায়, যার ফলে তার মা তার ভাইকে চাকরি থেকে বের করে দেয় আর বলে, ওর জন্য আমি অন্য টিচার আনবো। এইদিকে সাংজি যখন জানতে পারে তার নতুন টিচার আর কেউ না বরং সে হচ্ছে জাওশু, তাই তো তার পুরাই মেঘনা চাইতে বৃষ্টির মতন অবস্থা হয়ে যায়। পড়াশোনা শেষে জাওশু আর ইয়ান গেম খেলছিল। এইদিকে ক্রাশ খাওয়া সাংজি এসে লুকিয়ে লুকিয়ে জাওশুর ছবি তুলতে থাকে। জাওশু সেটা টের পেয়ে একটু পোজ দেয় আর সাংজি সেটা দেখে এমন একটা ভাব ধরে সে যেন তার ছবি তুলছিল না, উল্টা তার ক্যামেরা পরিষ্কার করছিল। এইদিকে ইয়ান এগুলো দেখে বলে, তোমার এত বড় সাহস, তুমি ওর ছবি তুলছো কিন্তু আমারটা তুলছো না কেন? তোমার ভাই কি হ্যান্ডসাম না? সে না বলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কেটে যায় কিছুদিন। জাওশু তাকে পড়াতে আসে, কিন্তু পড়া কি আর সাংজির মাথায় ঢুকে? সে পড়া বাদ দিয়ে সবসময় জাওশুর দিকেই তাকিয়ে থাকে। পড়ানোর সময় সে বুঝতে পারে সাংজির আসলে সায়েন্সের প্রতি আগ্রহ নেই, তাই সে তাকে নিয়ে একটা বিজ্ঞান জাদুঘরে যায়। তারা দুজনে সেখানে জাদুঘরটা ঘুরে দেখে। তখন সাংজি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার জীবনের স্বপ্ন কি? সে বলে, আমি একটা গেম বানাতে চাই, মানে বলতে পারো গেম ডেভেলপার হতে চাই। এরপর সে তাকে জিজ্ঞেস করে, তোমার পাখিটা কি আছে নাকি? সে বলে, আরে না, এগুলো সময় কই, তবে যেদিন হবে সেদিন আমি সবার আগে তোমার কাছে নিয়ে আসব। এরপর সাংজি তার ভাই ইয়ানের সাথে বাড়িতে ফিরে আসে, কিন্তু তখন তার মনে পড়ে যায় সে তো তার ড্রয়িং খাতাটা ওখানেই ফেলে এসেছে। তাই সে তাড়াতাড়ি করে মিউজিয়ামে কল দেয়। তারা বলে, তোমার সাথে যে ছেলেটি এসেছিল আমরা খাতা পেয়ে ওনার কাছে সেটা দিয়ে দিয়েছি। কিন্তু দেখা যায় খুশি হওয়ার বদলে সে এবার চিন্তায় পড়ে যায়, কারণ সেই খাতায় সে মূলত তার আর জাওশুর ছবি এঁকেছিল। পরের সিনে দেখা যায় জাওশু তার খাতাটা ইয়ানের মাধ্যমে পাঠিয়ে দেয়। তাই সে এবার আরো চিন্তায় পড়ে যায়, এটা ভেবে জাওশু কি তাহলে তার আর্টগুলো দেখে ফেললো কিনা, বা সাংজি যে তাকে পছন্দ করে সেটাও কি সে জেনে গেল নাকি? আর না হলে কেনই বা সে নিজে না এসে তার ভাইকে দিয়ে খাতা পাঠালো? এর পরের সিনে দেখা যায় ইয়ান অনেক রেগে থাকে। জাওশু তখন তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, এরকম করছো কেন? সে বলে, সাংজি নাকি তাকে সকালে বলেছে সে নাকি ডেটিং অ্যাপের মাধ্যমে কার সাথে ইটিস পিটিস করে, আর এটা নিয়ে সে আর তার বাবা অনেক রেগে আছে। জাওশু তখন বলে, তুই এসব নিয়ে চিন্তা করিস
করিস না, কালকে তুই আর আমি গিয়ে ওকে বুঝিয়ে আসবো। আসলে কাহিনী হচ্ছে সাংজি একটু ফাপড় মারতে গেছিল যেন জাওশু তাকে সন্দেহ না করে, কিন্তু এর ফলে সে নিজেই উল্টা বাঁশ খেয়ে যায়। পুরো বাসার সবাই এখন তার পেছনে লেগে যায়। এরপর ইয়ান আর জাওশু আসে সাংজিকে ব্রেন ওয়াশ দিতে। জাওশু তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের দুলাভাই কিসে পড়ে আর তার নামই বা কি? সে বলে, তোমার দুলাভাই স্কুলে না, সে কলেজে পড়ে, আর কিছুদিনের ভিতর সে গ্রাজুয়েট হয়ে বের হবে। এটা শুনে জাওশু তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের না হওয়া দুলাভাই তোমার থেকে কত বছরের বড়? সাংজি তখন বলে, বেশি না, মাত্র 5 বছর। যা থেকে আমরা বুঝতে পারি সে আসলে মায়ের কাছে মামু বাড়ির গল্প বলছে, মানে তার কথা তা কি বলছে। জাওশু তখন বলে, এখন এসব বাদ দিয়ে পড়তে বসু প্রিয়, প্রেম প্রীতি গ্রাজুয়েট হওয়ার পরেও করা যাবে। বিয়ে ফারালে বিয়ে পাওয়া যায় রে পাগলা, কিন্তু ফেল্লু মারলে মান সম্মান আর ফিরে পাওয়া যায় না। যার ফলে সাংজি বলে, সহমত ভাই, সহমত ভাই। এর পরের সিনে দেখা যায় জাওশুর কাছে একটা কল আসে আর তাকে বলে, তোমার বাবার অবস্থা খুব একটা ভালো না। এটা শুনে সে তাড়াতাড়ি করে হোস্টেল থেকে বেরিয়ে যায়। এইদিকে সাংজু তো আবার জাওশুর কাছে প্রাইভেট পড়তো, তাই সে তার ভাইকে জিজ্ঞেস করে, আচ্ছা জাওশু আমাকে পড়াতে কেন আসছে না? ইয়ান তাকে বলে, সে তার কাজে তার শহরে গেছে। এরপর আমাদের জাওশুর কাছে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় তার কাছে জিয়াং নামের একটা মেয়ে আসে, কিন্তু তাকে দেখেই জাওশুর মন খারাপ হয়ে যায়। কিন্তু কে এই মেয়ে আর তার পরিচয় বা কি, তা আমরা গল্পের মাঝে জানতে পারবো। পরের সিনে দেখানো হয় জাওশু আর ইয়ানদের গ্রাজুয়েট কমপ্লিট হয়ে যায়। সাংজিও তাই ফুল নিয়ে আসে তাদেরকে অভিনন্দন জানাতে, কিন্তু সে এসে লুকিয়ে লুকিয়ে তার ক্রাশকে দেখতে থাকে। এরপর সাংজি তাকে ফুলের তোড়া দেয় আর তার সাথে করে একটা গিফটও নিয়ে আসে, কিন্তু গিফটটা শেয়ার দিতে পারে না। এরপর সে জাওশুকে থ্যাঙ্কস জানায় তাকে পড়ানোর জন্য আর বলে, তুমি তো আমাদের ছেড়ে দূরে চলে যাবে। জাওশু বলে, আমি সময় পেলে এখানে অবশ্যই আসবো। সাংজি তখন তাকে জিজ্ঞেস করে, সেই সময়টা হবে কখন? জাওশু তখন বলে, খুব শীঘ্রই। এরপর তারা দুজনে ছবি তোলে। এর পরের সিনে দেখানো হয় তারা সবাই মিলে একটা বারে বসে আড্ডা দিচ্ছিল, কারণ আজকের পর থেকে সবাই যার যার মতো করে আলাদা হয়ে যাবে। তাই সুখে আর দুঃখে সবাই লাল পানি খায়, কিন্তু জাওশু এসব একদমই পছন্দ করে না, তাই সে আর লাল পানি খায় না। এইদিকে বেশি বেশি শিশি খেয়ে ইয়ানের অবস্থা পুরাই নাজেহাল হয়ে যায়। তাই জাওশু ইয়ানকে তার বাড়িতে পৌঁছে দেয়। অনেক রাত হয়ে যাওয়ায় হবু শাশুড়ি মানে ইয়ানের মা তাকে আজকে তাদের বাড়ি থেকে যেতে নিষেধ করে। এরপর সাংজি তাকে ইয়ানের কিছু জামা কাপড় এনে দেয় ফ্রেশ হওয়ার জন্য। এর পরের সিনে দেখা যায় জাওশু একা বসে আছে আর তা দেখতে পেয়ে সাংজি তার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, এত রাতেও একা একা এখানে কেন বসে আছো? জাওশু তখন বলে, আমার উপর অনেক টাকা পাওনা আছে। সাংজি বলে, আমি প্রমিস করছি আমি বড় হয়ে যখন অনেক টাকা কামাবো তখন সেগুলো আমি তোমাকে দিয়ে দেব আর দুজনে মিলে সকল পাওনা টাকা মিটিয়ে দেব। সাংজির মুখে এসব কথা শুনে জাওশুর মনটা একটু ভালো হয়ে যায়। এরপর সে বলে, আরে আমি তো মজা করছিলাম। তাই সে তার রুমে চলে আসে। হঠাৎ করে সে দরজা খোলার শব্দ শুনতে পায়, তাই সে বেলকনিতে গিয়ে দাঁড়ালে দেখে জাওশু সেখান থেকে চলে যাচ্ছে। তাই তার মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর ফোন চেক করে দেখতে পায় জাওশু তাকে মেসেজ দিয়েছে। সেখানে লেখা ছিল, তুমি ভালো থেকো প্রিয়, আর ভালো মতো লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করলে আমি তোমার জন্য গিফট পাঠাবো। এরপর সাংজি একটা গোল লক করে ফেলে, সে যেভাবেই হোক জাওশুর শহরে গিয়ে পড়াশোনা করবে, কারণ তাহলে সে জাওশুর আশেপাশে থাকতে পারবে। তাই সে ভালোভাবে পড়ালেখা শুরু করে আর রেজাল্ট ভালো হলে তা সে জাওশুকে দেখায় আর জাওশুও তার কথা মতো তার জন্য গিফট পাঠায়, আর যেগুলো পেয়ে সাংজি ভীষণ খুশি হয়। এরপর কেটে যায় কিছুদিন। হঠাৎ একদিন সাংজি ইয়ানকে ফোনে কথা বলতে শুনে। সে শুনতে পায় ইয়ানকে কেউ বলছে জাওশুর নাকি এখন পাখি আছে। তাই সে ভীষণ কষ্ট পায় আর কাউকে কোনো কিছু না জানিয়ে সে জাওশুর শহরে চলে যায়। এইদিকে ইয়ান তাকে না পেয়ে ল্যাম্প জ্বালিয়ে খুঁজতে থাকে আর তাকে ফোন দেয়। সে তাকে বলে, কই তুমি, তোমার পড়তে বসার সময় হয়ে গেছে। সে তাকে বলে সে জাওশুদের শহরে চলে এসেছে। এটা শুনে ইয়ান তাকে বলে, তুমি ওখানে কি করছো? সাংজি তখন বলে, আমি আমার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। এটা শুনে তো ইয়ান আরো রেগে যায় আর তাকে সেই ছেলের সাথে দেখা করতে নিষেধ করে। এরপর সে সাংজিকে বলে, ওখান থেকে এক চুলো নড়বে না, আমি তোমার কাছে এখনই জাওশুকে পাঠাচ্ছি। এরপর সে ওখানে জাওশুর জন্য অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণ পরে জাওশু চলেও আসে, কিন্তু দেখা যায় জাওশু সাথে করে একটা ক্যাসেট নিয়ে এসেছে, যা দেখে তার হৃদয় পুরো আলাদিন টুকরোতে ভাগ হয়ে যায়। এরপর তাদের মাঝে কি হয়েছে তা জানতে আমাদের পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।